পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের আজকে তোমাদের কিন্তু 6 নম্বর ক্লাস, আগে কিন্তু 5 নম্বর ক্লাস হয়ে গেছিল। আজকের এই 6 নম্বর ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া রইলো, সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর মাঝখানে তোমাদের পরীক্ষায় কিভাবে নাম্বার বাড়াবে, কি করে নাম্বার বেশি আসবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে বলা রইলো। এবং প্রত্যেকটা প্রশ্ন এক্সাম রিলেটেড প্রশ্ন, পরীক্ষায় আসার মতন প্রশ্ন, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো। এবং ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমারই উপকারে আসবে। আর তোমরা যারা প্রতিদিন মক টেস্ট পেতে চাইছো, এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু ডিটেলসে শিখতে পারবে সমস্তটা, যেগুলো পরীক্ষা আসার মতো সমস্ত ডিটেলসে শিখতে পারবে। এর পাশাপাশি তোমরা যদি মক টেস্ট দিতে চাও, প্রতিদিন নিজেকে পরীক্ষা করে নিতে চাও, নিজেকে ইমপ্রুভ বানাতে চাও, প্রতিদিন নিজেকে বুঝে নিতে চাও যে তুমি কতটা রেডি হয়েছো, মানে এমসিকিউ মাল্টি চয়েস কোশ্চেনের মাধ্যমে যেগুলো তোমরা পরীক্ষায় গিয়ে দেবে, এক কথায় সিবিটি এক্সামের মাধ্যমে তোমাদের কি কিন্তু তোমাদের পরীক্ষা করিয়ে নেওয়া হবে। এখান থেকে তোমরা যারা আমাদের কাছে ভর্তি হতে চাইছো, এক্ষুনি সমস্ত বিষয়টা তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্তটা জেনে নিতে পারো। তাহলে ভিডিওটি চলো শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয়টা তোমরা জানতে পারবে। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছিলাম, তো আজকে 6 নম্বর ক্লাস তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরগুলি সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম রিলেটেড প্রশ্ন উত্তর তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর মাঝখানে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দেবো, যেগুলো অবশ্যই তোমাদের কিন্তু চাকরিতে বেশি বা চাকরির পরীক্ষাতে বেশি নাম্বার, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নিয়োগের সবথেকে বেশি নাম্বার তুলতে কিন্তু তোমাকে সাহায্য করবে। দেখো আজকে এতদিন পর্যন্ত 75 নম্বর প্রশ্ন পর্যন্ত হয়ে গেছিলো, এখন কিন্তু তোমার 76 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন জনক, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনকে ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। তিনি 1882 সালে এই ব্যবস্থা সূচনা করেছিলেন। অর্থাৎ তোমাদেরকে একটা কথাই বলবো, গ্রাম পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত পরীক্ষায় আসার মতন প্রশ্ন, সেগুলোই তোমাদেরকে কিন্তু শেখানো হচ্ছে এবং এর মক টেস্ট নেওয়া হবে। সেই মক টেস্ট তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলে কোর্সের মাধ্যমে টোটালটাই পেয়ে যাবে, প্লাস সমস্তটাই শিখতে পারে। চলো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কী রয়েছে, 1882 সালের লর্ড রিপনের রেজলিউশনে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের ম্যাগনা কার্টা বলা হয়, ঠিক আছে। কি বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয়। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে আলোচনা করব। দেখো এখানে কি রয়েছে, পরবর্তী 76 পর আমরা 77 দাগে চলে আসলাম। এখানে দেখো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সদস্যদের নির্বাচনের জন্য ব্যবহৃত ব্যালট পেপার, যে আমরা ব্যালট পেপার ইউজ করি না পঞ্চায়েত ভোটের সময়, ব্যালট পেপার রং সাধারণত কি থাকে, সেটা হচ্ছে কি থাকে। দেখো গ্রাম পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এগুলি কিন্তু পরীক্ষায় ব্যাপক আসে, অন্তত গ্রাম পঞ্চায়েতের জন্য এগুলি তো মেন জানতে হবে, না হলে পারবে কি করে প্রশ্ন উত্তর দিতে। দেখো গ্রাম পঞ্চায়েত সদস্যদের নির্বাচনের জন্য সাধারণত সাদা, দেখো গ্রাম পঞ্চায়েতের সাদা পেপার থাকে, ঠিক আছে। এবং এবার দেখো সাদা গেল, রঙের ব্যালট পেপার ব্যবহার করা হয়। পঞ্চায়েত সমিতির জন্য কিন্তু গোলাপি, এই যে গোলাপি রঙের কিন্তু পেপার ব্যবহার করা হয়। আর জেলা পরিষদের ক্ষেত্রে কিন্তু হলুদ। এগুলি দ্বারা দেখতে পাচ্ছ, এতদিন তোমরা অনেকেই জানতে না, সেগুলো কিন্তু তোমরা জানতে পারছো, ঠিক আছে। দেখো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা কিন্তু শুধুমাত্র, যারা আরও আলোচনা করবো একটু ভিডিওর মাঝখানে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমরা অনেক কিছু আলোচনা করে দেবো আজকে ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, অনেক কিছু আজকে ভিডিওতে শিখতে পারবে। ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনে ভোট দাতারা যারা ভোটদান করে আর কি, সাধারণত একই সাথে 3টি স্তরের জন্যই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে থাকে, ঠিক আছে। দেখো এবার তোমাদেরকে একটা কথা বলি, দেখো এগুলো আমরা কি অ্যানালাইসিস করে শেখাচ্ছি। এবার তুমি যদি মক টেস্ট দিতে চাও, মক টেস্ট দিতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে নাম্বার বলবো, তো সেই নাম্বারে তোমরা কিন্তু কোর্স বুকিং করে নাও, প্রতিদিন মক টেস্ট দিতে পারবে। প্রতিদিন যেরকম সিবিটি এক্সাম দাও, মানে কম্পিউটার টেস্ট বেস্ট, সেই কম্পিউটার টেস্ট তুমি জাস্ট অ্যান্সার দিতে যাবে, লাস্টে তোমাকে অ্যানালাইসিস দেখিয়ে দেবে, তোমার গুনতে হবে না তুমি কত নাম্বার পাচ্ছ না পাচ্ছ। তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাদের কিন্তু অফিসিয়াল নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। চলো আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরেকটা রয়েছে কি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় বা ব্লক স্তরের নাম কি এবং এর কার্যনির্বাহী আধিকারিক এক্সিকিউটিভ অফিসার কে হন। দেখো এই যে দ্বিতীয়, যে গ্রাম পঞ্চায়েত সব থেকে নিচে, তার উপরে হচ্ছে গিয়ে পঞ্চায়েত সমিতি, তার উপরে হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে। এই যে পঞ্চায়েত সমিতি, আমরা এটাকেই বলা হয় যে পঞ্চায়েত সমিতি বলি না, এটা বিডিও অফিস বলি আমরা, বলি বিডিও অফিসে যাবেন, আর এসডিও অফিস হচ্ছে এই যে জেলা পরিষদ, ঠিক আছে।
তো এই হচ্ছে টোটাল বিষয়। আরও দেখো এক এক করে তোমাদের সাথে আলোচনা করবো, তোমাদের অসুবিধার কোনো কারণে। দেখো আমি প্রত্যেকটা বুঝিয়ে সমস্ত অ্যানালাইসিস করে ভিডিও বানাচ্ছি যাতে করে তোমরা ভালো করে শিখতে পারো, ঠিক আছে। ব্লক স্তরের নাম, এই যে ব্লক স্তর দেখতে পাচ্ছ, ব্লক স্তরের নাম পঞ্চায়েত সমিতি। যে পঞ্চায়েত সমিতি আমাদের বিডিও অফিসে না, বিডিও অফিসে যাবে আমরা অনেক সময় বলি না যে কাগজপত্র ঠিক করতে বিডিও অফিসে যাবে, সেই বিডিও অফিস মানে এটাকে বাংলাতে আমরা পঞ্চায়েত সমিতি বলি, পঞ্চায়েত সমিতি। এর পদাধিকার বলে কার্যনির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার হন সংশ্লিষ্ট ব্লকের বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে। আচ্ছা, পঞ্চায়েত সমিতি হলো গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের মধ্যে, এই যে পঞ্চায়েত সমিতিটা যেটা রয়েছে না, সেটা হচ্ছে কি এই যে গ্রাম পঞ্চায়েত, এই যে গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছি, এবং জেলা পরিষদের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু, মানে এনার মাঝখানে সংযোগ রক্ষাকারী সেতু হচ্ছে কি পঞ্চায়েত সমিতি। জেলা পরিষদ আর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই যে মানে সংযোগ সেতুটা, সংযোগ রক্ষাকারী সেতু হচ্ছে কি পঞ্চায়েত সমিতি। বুঝতে পারলে? চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো, যেন তোমরা সঠিকভাবে সমস্ত জিনিসটা ভালো করে শিখতে পারো। আমাদের উদ্দেশ্যটাই সেখানে, তোমরা ভালো শিখতে পারলে আমাদেরই ভালো, ঠিক আছে। আচ্ছা, ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামোর সর্বোচ্চ স্তরের নাম কি? সর্বোচ্চ স্তরে কি? সর্বোচ্চ হচ্ছে জেলা পরিষদ, তাই না? আমি একটু আগে তোমাদেরকে দেখালাম না জেলা পরিষদ সর্বোচ্চ স্তরে, এই যে সর্বোচ্চ জেলা পরিষদ দেখালাম না তোমাদেরকে, এই যে জেলা পরিষদ সবথেকে উপরে যেটা থাকে জেলা পরিষদ, সবথেকে নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আর মাঝখানে দ্বিতীয়তম হচ্ছে পঞ্চায়েত সমিতি। এগুলো ধীরে ধীরে সমস্ত তোমাদের আরও আলোচনা করব, বারবার এমনভাবে তোমাদেরকে মুখস্থ করাবো যাতে তোমরা ভুলতেই না পারো, ঠিক আছে। এমনভাবে অ্যানালাইসিস করে তোমাদেরকে শেখাবো আমরাই। তো যাই হোক, তারপরে মক টেস্ট, তোমরা যদি মক টেস্ট অঙ্কগুলিকে ধরে শিখতে চাও, সমস্ত ব্যবস্থা যদি করতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, তোমরা কিন্তু কোর্স নিয়ে ভালো করে শেখা শুরু করে দাও, ঠিক আছে। আচ্ছা, ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামোর সর্বোচ্চ স্তরের নাম সেটা হচ্ছে কি জেলা পরিষদ। বলেই দিলাম তোমাদের সবথেকে উপরে যেটা থাকে জেলা পরিষদ। আচ্ছা, জেলা স্তরে অবস্থিত জেলা পরিষদ হলো পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর, পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর, ঠিক আছে। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কি জেলা পরিষদ রাজনৈতিক প্রধানকে বলা হয় সভাধিপতি, ঠিক আছে। আচ্ছা, জেলা পরিষদ রাজনৈতিক প্রধানকে বলা হয় সভাধিপতি, ঠিক আছে, যিনি রাজ্য সরকারের একজন প্রতিমন্ত্রী মিনিস্টার অফ স্টেট সমমর্যাদা সম্পূর্ণ হয়, ঠিক আছে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা চলে যাব। দেখো এখানে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কী রয়েছে, দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম সভা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম সভা সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। সংবিধানের 243 মানে আর্টিকেল 243 এ ধারায় গ্রাম সভার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, গ্রাম সভা হলো পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি, গ্রাম সভা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি। এই যে গ্রাম সভা হলো পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি, ঠিক আছে। এটি পঞ্চায়েত এলাকার সমস্ত নথিভুক্ত ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়, ঠিক আছে। চলো আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। দেখো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা অনেক সময় ভুল করে ফেলো, ঠিক আছে, এদিক সেদিক তো উল্টোপাল্টা জায়গায় খরচ করে ফেলো, কিন্তু সঠিক জায়গায় যেগুলো তোমাদের প্রয়োজনের জিনিস সেগুলো তোমরা কিন্তু অনেক সময় ইগনোর করো। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা তোমরা এই যে গ্রাম পঞ্চায়েতের জন্য তোমরা যারা ভালো করে শিখতে চাইছো, প্রতিদিন মক টেস্ট নিতে চাইছো, প্রতিদিন মক টেস্ট, এই যে তোমাদের যেগুলো শেখানো হচ্ছে সেগুলো মক টেস্ট আকারে এমসিকিউ আকারে পাবে। এমসিকিউ অর্থাৎ এমসিকিউ মাল্টি চয়েস কোশ্চেন তো পাবে, প্লাস সিবিটি ওই যে রেলের এক্সাম যেরকম দেয় কম্পিউটারে, সেরকম কম্পিউটারে এক্সাম তোমরা পাবে। লিঙ্ক দেওয়া প্রোভাইড করে দেবো তোমাদেরকে, তোমরা কিন্তু ওই কম্পিউটারের মতন পরীক্ষা দিতে পারবে, তোমার গুনতেও হবে না, তুমি নিজেই বুঝতে পারবে তুমি কত অ্যান্সার দিতে পারছো। সবটাই আমরা এই সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট, কম্পিউটারের মতনই তোমাদের কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়া হবে, ঠিক আছে, মোবাইলের মাধ্যমে। তো সুব্যবস্থা রয়েছে, অঙ্কগুলিকে ধরে শেখানো হবে, প্লাস যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসার মতন সেগুলি তোমাদেরকে শেখানো হবে, এক কথায় এক্সাম রিলেটেড প্রশ্ন শেখানো হবে। টোটালটাই ছিল গ্রাম পঞ্চায়েতের জন্য যা প্রয়োজন, যা সিলেবাস রয়েছে সবটাই তোমাদের কিন্তু কভার আপ করা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। চলো আমরা নেক্সট আলোচনা করবো। তোমরা এই নাম্বারে এই যে 9242029784 এই নাম্বারে তোমরা কিন্তু এখনই যোগাযোগ করে তোমরা কিন্তু সিট বুকিং করে নাও, ঠিক আছে। তোমার সিট সংখ্যা কম রাখা হয়েছে যাতে করে তোমাদের ভালো করে শেখানো হয়, ঠিক আছে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যাতে করে তোমরা সবথেকে সঠিকভাবে শিখতে। পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি যাতে তোমরা ভালো করে শিখতে পারো, ঠিক আছে। রাজস্থানের পর ভারতের দ্বিতীয় কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল? রাজস্থানে সবার প্রথম হয়েছিল, দ্বিতীয়তে কে হয়েছিল বলো তো? অন্ধ্রপ্রদেশ। এই যে অন্ধ্রপ্রদেশ, তো তাহলে বলো তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি। তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা সেটা বলো। আমরা ভিজুয়াল দেখাচ্ছি যাতে প্রথমে এটা হচ্ছে রাজস্থান, এটাকে এই রাজ্য রাজস্থান, এই দেখো আমাদের পশ্চিমবঙ্গ, সবটা তোমাদেরকে দেখাবো যাতে করে তোমরা ভালো করে বুঝে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে রাজস্থান, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ যেটা দ্বিতীয়ত শুরু হয়েছিল, এই আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো এই আমাদের রাজ্য। তো টোটাল বিষয়টা আমরা ভিজুয়াল দেখাচ্ছি, তার জন্য তো তোমাদেরকে বলি যে এখনই সিট বুকিং করে রাখো সঠিকভাবে জিনিসগুলোকে শেখার জন্য, ঠিক আছে। প্লাস প্রতিদিন মক টেস্ট পেয়ে যাবে, নিজেকে পরীক্ষা করে নিতে পারবে, নিজেকে আপডেট রাখতে পারবে, নিজেকে ইমপ্রুভ বানাতে পারবে।
নিজের মধ্যে কনফিডেন্স আসবে যে না, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমাদের যে আইসিডিএসে যারা যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু ভীষণ নাম্বার আসছে, এখন থেকেই বা নাম্বার আসছে। সবাই 10-15 দিন শুধু ক্লাস শুরু হয়েছিল, তাই বুঝতে পারছো তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে। তার জন্যই তো মক টেস্ট প্রয়োজন, আর মক টেস্টটা তোমাদেরকে আমরা প্রোভাইড করছি। ভারতের প্রথম রাজ্য হিসেবে রাজস্থান, ঠিক আছে, নাগৌর জেলা, এই যে নাগৌর জেলা, রাজস্থান নাগৌর জেলায়, যেটা 2রা অক্টোবর 1900 আমাদের কিন্তু 59 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে উদ্বোধন করলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ঠিক আছে, করেছিল কে? তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। চলো দ্বিতীয়ত আমরা অন্ধ্রপ্রদেশ জেনে গেছি। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের কাছে আমরা কিন্তু পৌঁছে গেলাম। দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার কার্যকাল 5 বছর সম্পূর্ণ হওয়ার আগে মারা গেলে, পদত্যাগ করলে বা অপসারিত হলে কে অস্থায়ীভাবে দায়িত্ব সামলান? বুঝতে পারলে? কোনো কারণে এই 5 বছর তো মেয়াদ থাকে, গ্রাম পঞ্চায়েতের প্রধানের 5 বছরের মেয়াদ থাকে। এবার এই 5 বছরের মধ্যে সে কোনোভাবে যদি হতেই পারে, সে মারা যেতে পারে, কেউ পদত্যাগ করতে পারে, সে আর কাজ ভালো লাগছে না, পদত্যাগ করে দিল। অপসারিত, যদি বাজে কাজ করে অপসারিত করে দিতে পারে সরকার। তো এমনটা যদি হয় ওই প্রধানের সাথে, তাহলে ওই সময় তাহলে সেই দায়িত্বভার কে পালন করবে? সেটা হচ্ছে উপপ্রধান, ঠিক আছে। নতুন নির্বাচনে এরকমটা হবে না, উপপ্রধান কিন্তু সামলায়। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অস্থায়ীভাবে কিন্তু প্রধানের সমস্ত দায়িত্ব পালন করে যতক্ষণ না নতুন প্রধান নির্বাচিত হচ্ছে, ঠিক আছে। দেখো, প্রধানের পদ শূন্য হলে সাধারণত 6 মাসের মধ্যে নতুন প্রধান নির্বাচনের জন্য আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে কি, তৎকালীন তো সে উপপ্রধানই সামলাবে, কিন্তু 6 মাসের মধ্যে ভোট হয়ে আবার মানে প্রধান নির্বাচন হবে, তখন কিন্তু সেই প্রধান কিন্তু চালাবে, পরে আবার প্রধান আসবে আর কি 6 মাসের মধ্যে নতুন নির্বাচন হয়ে, ঠিক আছে। তো সমস্তটাই আলোচনা করে দিচ্ছি। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। কেন কমেন্ট করলে আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়। দেখো, একজন ব্যক্তি তিনি একই সঙ্গে, দেখো ভালো করে বুঝবে, একজন ব্যক্তি কি একই সঙ্গে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি উভয় স্তরে ভোট প্রার্থী হতে পারে? ঠিক আছে, ভালো করে বুঝবে। এদিকে আবার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বলছে না, কেন? 2 নৌকায় পা দিয়ে চলা যাবে না, 2 নৌকায় পা দিলেই কিন্তু বিপদ, ঠিক আছে। 1 নৌকায় পা দিয়ে চলতে হবে, তাই বলে না আমরা যে 2 নৌকায় পা দেওয়া যাবে না। মানে গ্রাম পঞ্চায়েতেও তুমি ভোটে লড়বে, আবার দিকে পঞ্চায়েত সমিতিও তো ভোটে লড়ো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হবে না। তো পঞ্চায়েত আইন অনুযায়ী কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক স্তরে বা একাধিক আসনে প্রতিনিধিত্ব করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এটি পঞ্চায়েত নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করতে জনপ্রতিনিধিত্ব আইন দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত, ঠিক আছে। চলো আমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিন্তু হাজির হলাম। দেখো, এবার সবথেকে বড় কথা হচ্ছে কি, তোমাদের কি জিনিসটা তোমাদের কিন্তু বলবো, সেটা হচ্ছে, দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখো, গুরুত্বপূর্ণ জিনিসটা কি, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কটি জেলা পরিষদ রয়েছে? দেখো ভালো করে, পশ্চিমে বর্তমানে মোট কটি জেলা পরিষদ রয়েছে? সেক্ষেত্রে কিন্তু দ্বিস্তরীয় মহকুমা পরিষদ, যেটা কিনা মহকুমা পরিষদ। তো সেক্ষেত্রে বিষয়টা কি, জেলা পরিষদ দ্বিস্তরীয়, সেক্ষেত্রে কী ব্যাপারটাও রয়েছে ভালো করে বুঝবে। কিন্তু আমাদের পশ্চিমে বর্তমানে মোট কটি জেলা পরিষদ রয়েছে? 2টো। দ্বিস্তরীয় মহকুমাও রয়েছে। দেখো, বর্তমানে পশ্চিমে মোট 22টি জেলা পরিষদ রয়েছে, জেলা পরিষদ 22টা রয়েছে। আর দার্জিলিং জেলার জেলা পরিষদ পরিবর্তে দ্বিস্তরীয় মহকুমা পরিষদ ও গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। মনে রাখবে, এই দার্জিলিং জেলাটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটা পরীক্ষা আসার মতন, এগুলি পরীক্ষা আসে কিন্তু। 1988 সালে গোর্খা হিল কাউন্সিল, বর্তমানে জিটিএ চুক্তির পর দার্জিলিংয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েতের বদলে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, ব্যবস্থা বহাল রয়েছে। মানে এখানে দ্বিস্তরীয় পঞ্চায়েত, ত্রিস্তরীয়, আমাদের 3য় স্তরের মতন নয়, ঠিক আছে। চলো তোমাদের বলবো একটা কথাই, তোমরা তো ফেসবুকে অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো এক্ষুনি ফলো করে রেখে দাও। এর পাশাপাশি তোমাদেরকে একটা কথাই বলবো, যে এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডলি কম্পিটিটিভ, এই লেখাটাকে লিখে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো, সেখানে আমরা কিন্তু ফেসবুকে তো দিচ্ছিই, ফেসবুকেতেও গুরুত্বপূর্ণ জিনিস আমরা কিন্তু ইউটিউবে প্রোভাইড করি। ইউটিউবে তাই তোমরা আমাদের এখানে প্রায় 44,300 মতো সাবস্ক্রাইবার রয়েছে। তোমরা এক্ষুনি গিয়ে আমাদের এই তোমাদের ফ্রেন্ডলি কম্পিটিটিভ সার্চ করো, সেখানে কিন্তু মানে ফেসবুকে তো আমরা ইনফরমেশান দিই, সেটা তো ফলো করে রাখবেই, তার পাশাপাশি ইউটিউবেও তোমরা গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে সেখানেও প্রচুর পরিমাণে ইনফরমেশান দেওয়া হয়, সেগুলো যেন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো, ঠিক আছে। তাই তোমাদের বলবো ইউটিউবে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত ইনফরমেশানগুলোও পাবে, এখানে তো পাবেই, ফেসবুকে তো অবশ্যই ফলো করে রাখো, সেখানেও কিন্তু আমরা দেবো। তো যাই হোক, চলো আমরা নেক্সট আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা চলে আসবো।
চলো আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আসবো আমরা। দেখো এখানে, দেখো এই জায়গাটা গুরুত্বপূর্ণ বিষয়টা কী রয়েছে সেটা ভালো ভালো করে খেয়াল করো। দেখো এখানে, দেখো গ্রাম পঞ্চায়েতের আয়ের হিসাব, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচালনা আইনি দায়িত্ব কোন সরকারি কর্মীর উপর ন্যস্ত থাকে? ভালো করে বুঝবে কিন্তু। এই যে গ্রাম পঞ্চায়েতের আয়ের হিসাব, যে কত আয় হচ্ছে না হচ্ছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচালনার আইনি দায়িত্ব কোন সরকারি কর্মীর উপর ন্যস্ত থাকে? সেক্ষেত্রে কি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার, এই এক্সিকিউটিভ অফিসারও তোমাদের কিন্তু নিয়োগ হবে, ঠিক আছে? এর উপর এই দায়িত্ব থাকে কিন্তু। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হলেও গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশাসনিক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই দেখো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হলেও গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশাসনিক কর্মচারী, প্রধানই কিন্তু প্রধান প্রশাসনিক কর্মচারী হয়। তিনি প্রধানকে প্রশাসনিক ও আর্থিক কাজে পরামর্শ দিয়ে থাকেন। মানে মেন হচ্ছে প্রধানই থাকে আর কি, ঠিক আছে, যে নির্বাচিত হয়, কিন্তু তাকে একটু সাহায্য করে আর্থিক, মানে কিছু নলেজেবল জিনিস প্রোভাইড করে আর কি, ঠিক আছে, কিছু তথ্য বলে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আরও গুরুত্বপূর্ণ বিষয় আমরা চলে আসবো এখান থেকে। দেখো কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির, ঠিক আছে, উপর নজরদারি করার প্রাথমিক দায়িত্ব পঞ্চায়েতের কোন উপসমিতির? শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতির, এডুকেশনস অ্যান্ড পাবলিক হেলথ সাব কমিটি, ঠিক আছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কার্যের সুবিধার্থে একাধিক উপসমিতি গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন ও উন্নয়ন উপসমিতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে চলে যাব। দেখো এখানে কি রয়েছে, দেখো ভালো করে খেয়াল করবে, যে রাজ্য সরকার যদি প্রমাণ পায় যে কোনো গ্রাম পঞ্চায়েত চরম দুর্নীতি রয়েছে, ঠিক আছে, বা কাজ করতে সম্পূর্ণ অক্ষম, তবে কি তাকে 5 বছর আগে ভেঙে দেওয়া যায়? হ্যাঁ, ভেঙে দেওয়া যায়। আইন অনুযায়ী উপযুক্ত তদন্তের পর রাজ্য সরকার চাইলে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই সেই গ্রাম পঞ্চায়েতে ভেঙে দিতে পারে। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে সংবিধানের নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে অবশ্যই নতুন নির্বাচন আয়োজন করতে হবে। আবার 6 মাসের মধ্যে নতুন নির্বাচন হবে, সেখানে সব ভোট টোট দিয়ে আবার প্রধান সব নির্বাচিত হবে আর কি। চলো, পেশা আইন, এই যে পেশা অ্যাক্ট, ঠিক আছে, পঞ্চায়েত এক্সটেনশন 2 শিডিউলড এরিয়া অ্যাক্ট কত সালে পাস হয়? 1996 সালে, ঠিক আছে। তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে পঞ্চায়েত ব্যবস্থার সম্প্রসারণ ও তাদের ঐতিহ্য রক্ষার জন্য এই আইন পাশ করা হয়। দেখো, দিলীপ সিং ভুরিয়া কমিটি, মনে রাখবে, সুপারিশের অনুযায়ী, ঠিক আছে, উপজাতি সম্প্রদায়ের দিলীপ সিং সুপারিশের ভিত্তিতে উপজাতি সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের অধিকার সুনিশ্চিত করতে এই ঐতিহাসিক আইনটি পাশ করা হয়, ঠিক আছে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আমরা কিন্তু খেয়াল করব। সেক্ষেত্রে কী রয়েছে, দেখো, গ্রাম পঞ্চায়েত, দেখো, পঞ্চায়েত নির্বাচনের কাজে নিযুক্ত পোলিং অফিসার বা সরকারি কর্মচারীদের নিরাপত্তা নির্বাচন শান্তিপূর্ণ করার চূড়ান্ত দায়িত্ব কার? সেক্ষেত্রে কিন্তু জেলা স্তরে এই দায়িত্ব মূলত জেলা দণ্ডাধিকারী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমের, ঠিক আছে, বা এসপির, পুলিশ সুপার এসপি ওপর থাকে, যারা নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী কাজ করে, ঠিক আছে। দেখো, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের, স্টেট ইলেকশন কমিশনের হাতে। তোমার জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু মানে করে না আর কি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, শুধু এই আমাদের রাজ্য সরকারই সেটা প্রতিনিধিত্ব করে। ভারতীয় সংবিধানে 11th তপশিলি 11th শিডিউল যেটা রয়েছে, পঞ্চায়েতের কথা বলা হয়েছে, তাহলে পৌরসভা ও মিউনিসিপ্যালিটির কথা কোন তপশিলিতে রয়েছে? সেটা হচ্ছে কি 11 নম্বর হচ্ছে পঞ্চায়েত, যেটা এখানে 29 আইটেমে রয়েছে, আর 12তমই হচ্ছে গিয়ে মিউনিসিপ্যালিটি রয়েছে, ঠিক আছে, 18তম আইটেম রয়েছে। এই যে দ্বাদশ তপশিলিতে কিন্তু এই পৌরসভার কথা বলা হয়েছে, 12th শিডিউল, ঠিক আছে, পৌরসভার ক্ষমতা ও দায়িত্বের কথা বলা হয়েছে। এটা হচ্ছে তোমার 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল। 73তম সংবিধান হচ্ছে কি 1992 সালে। 11তম তপশিল পঞ্চায়েতে 29টি বিষয় এখানে ছিল, আর হচ্ছে কি 74তম সংবিধান সংশোধনী 1992 সালে। 12তম তপশিল পৌরসভা 18টি বিষয়। তো সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, যাতে করে তোমরা খুব ভালো করে জিনিসগুলোকে শিখতে পারো, ঠিক আছে। টোটাল বিষয়টা অ্যানালাইসিস করছি, টোটাল বিষয়টা যা প্রয়োজন সবটাই অ্যানালাইসিস করছি, তোমরা ভালো করে শিখতে পারছো আশা করি, বুঝতে। এর পাশাপাশি তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমরা যারা যারা আমাদের কোর্সটাকে নিতে চাও, ভালো করে শিখতে চাও, তোমরা বিলম্ব না করে, কারণ আমরা একটাই অ্যাডমিশন নেব, তুমি যত তাড়াতাড়ি ভর্তি হবে তোমার লাভ। তুমি যত লেট হবে, তুমি তো তোমার সেই অ্যাডমিশন একটা দিতেই হচ্ছে, অনলি একটাই আমরা অ্যাডমিশন নেব, পরবর্তীকালে আমরা কোনো অ্যাডমিশন নিই না।
আর এই নাম্বারে 9242029784 এই নাম্বার তোমরা এক্ষুনি যোগাযোগ করো, তোমরা সিট বুকিং করে রাখো, যত তাড়াতাড়ি সিট বুকিং করতে পারো তোমার কিন্তু লাভ, ঠিক আছে। মক টেস্ট পাবে, ডেলি মক টেস্ট পাবে। তোমার ডেলি যদি ডেমো মক টেস্ট দেখতে চাও তাহলে এক্ষুনি আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো ভালো করে জিনিসগুলোকে দেখে নেওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, টোটালটা আমরা খুব যত্ন সহকারে তোমাদের ক্লাসগুলোকে প্রোভাইড করছি বা করবো। সমস্ত পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। একবার অ্যাডমিশন নিলে পরীক্ষা পর্যন্ত তোমার কিন্তু ক্লাসগুলো পাবে, ঠিক আছে। তাহলে ভিডিওটি হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।